জেনজি, জেনজি, জেনজি। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা প্রত্যেকের মুখে এখন এই শব্দটা শুনতে পাচ্ছি। এই জেনজি কারা? এবং তার সাথে, সাথে এই জেনজিরা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে। কারণ রিসেন্টলি আমরা দেখলাম নিটের পেপার লিক নিয়ে এই জেনজিরা যেটা করে দেখালো সেটা আগে কিন্তু কেউ করতে পারেনি। একটা সফল আন্দোলন, যার ফলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাধ্য হলো রেজিগনেশন দিতে। শুধু এই একটাই ঘটনা নয়, এর আগে বাংলাদেশ, নেপাল এখানেও সরকারের পতন ঘটিয়েছে এই জেনজি। তো এই জেনজি কতটা পাওয়ারফুল? এই জেনজি কি পারবে ভারতের পার্লামেন্ট দখল করতে? এটা আজকে কিন্তু আমরা আলোচনা করব। এবং তার সাথে, সাথে রিসেন্টলি একজন অভিনেত্রী তিনি বলেছেন এই জেনজিরা হচ্ছে নর্দমার। অর্থাৎ এই মুভমেন্ট যেটা হলো দিল্লিতে, এটা হওয়ার পর কঙ্গনা রানাওয়াত বলছেন জেনজি যারা তারা গাটার থেকে আসছে এবং এদের দেখে, এদের মুভমেন্ট দেখে ইনার বমি পায়। তো এটাও আজকে আলোচনা করব, তার আগে তোমরা একটু দেখো। बॉलीवुड में किसी ने हाथ दिया नहीं और आप अपने आप को पता नहीं क्या समझ रहे हैं। ऐसा तो कुछ भी नहीं है कि हम गटर जनरेशन है। आप देख सकते हैं हर जगह सबकी होर्डिंग्स लगी रहती हैं और सब अपना अपने लिए बहुत कुछ कर रहे हैं और ऐसा ज़रूरी नहीं है कि आप गटर हो तो আর आपको फ़िल्म नहीं करनी। শুধুমাত্র এটা বলেনি যে জেনজি जो है वो गटर से आया है, এটাও বলছে যে জেনজি যারা মানে জেনজি মেয়েরা তারা কোনদিনও ভালো ওয়াইফও হতে পারবে না। এইরকমও মতামত দিয়েছেন একজন বিখ্যাত অভিনেত্রী প্লাস একজন সাংসদ। সাংসদ এই কথা বলছেন। गलत है बोलना ऐसे किसी को हम जज नहीं कर सकते किसी की पर्सनल लाइफ में कि बहू बन पाएगी या नहीं, ये तो बहुत गलत बात है। कौन होती है किसी को सर्टिफिकेट এবার আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ৩ টে বিষয় মেইনলি। ১, জেনজি কারা? দ্বিতীয়, এই জেনজিদের কি ক্ষমতা আছে ভারতের পার্লামেন্ট দখল করার? যেটা নেপালে হয়েছিল বা বাংলাদেশে হয়েছিল। আর ৩ নাম্বার, এই জেনজিরা কি গাটার থেকে এসছে? নাকি এর আগের প্রজন্ম থেকে এসছে? এই ৩ টে বিষয় আলোচনা করব। তোমাদের যদি সোশ্যাল ইস্যু বা তোমাদের যদি গ্লোবাল ইস্যু নিয়ে কোন রকম ইন্টারেস্ট থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। রেগুলার বেসিসে তুমি এখানে এনালাইসিস পাবে। তো যাই হোক, প্রথমত জেনজি কারা? জেনজি কারা? জেনজি যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত, অর্থাৎ তুমি যদি বয়সের দিক থেকে দেখো তাহলে সেক্ষেত্রে যাদের ১৪ বছর বয়স থেকে ২৯ বছর বয়স তাদের বলা হয় কি? বলা হয় জেন জি। ঠিক আছে? অর্থাৎ যারা ১৯৯৬ সালের পর থেকে জন্মগ্রহণ করেছে এবং ২০১৩ সালের আগে পর্যন্ত জন্মেছে তাদের বলা হয় জেন জি জেনারেশন। এরপর ২০১৩ সাল থেকে যাদের জন্ম হবে ২০১৩ সাল থেকে তাদের আমরা কি বলবো? জেন আলফা বলবো। এটা একটা প্রজন্মের নাম, আর কিছুই না। বোঝা গেল? তো এই যে জেন জি, আমরা এর আগে কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ এবং নেপাল, বাংলাদেশ বাংলাদেশ এবং নেপাল এই দুটো দেশে কিন্তু এই জেনজিরা কি করলো? সরকারের পতন ঘটালো। বাংলাদেশের ক্ষেত্রে ইস্যু কি ছিল? রিজার্ভেশন ইস্যু ছিল এবং সরকারের অত্যাচার। সরকার প্রচন্ড পরিমাণে অত্যাচারী হয়ে উঠেছিল, গুলি চালিয়েছিল, মুভমেন্টকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছিল। এবং নেপালের ক্ষেত্রে সেখানে বংশ পরম্পরা যেটা ছিল সেইটাকে সরানোর জন্য কিন্তু এই জেনজিরা মুভমেন্ট করেছিল। ঠিক আছে? এবং সরকারের বিভিন্ন নীতি ও পলিসি নিয়ে জেনজিরা মুভমেন্ট করেছিল। ভারতের ক্ষেত্রেও এই ধরনের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেলাম। কিন্তু আমাদের ইস্যুটা একটু অন্যরকম ছিল। আমাদের ইস্যুটা ছিল নিট এক্সামের পেপার লিক নিয়ে। এই জন্য রেসপন্সিবল ছিল শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর জন্যই কিন্তু এই ইন্ডিয়াতে দিল্লির যন্তর মন্তরে এই ইয়েটা হলো। প্রথমত আমি এটা বলতে চাই যে ইন্ডিয়ার জেন জি যেভাবে মুভমেন্ট করেছে, যেভাবে আন্দোলন করেছে সেটা একটা ল্যান্ডমার্ক আন্দোলন আমার মনে হয় পার্সোনালি। কারণ বাংলাদেশ বা নেপালের ঘটনা যদি আমি দেখি তাহলে আমি দেখব সেখানে
মানুষজন আন্দোলনের সময় যা পেরেছে লুট করেছে, ঠিক আছে, দোকানঘাট জ্বালিয়ে দিয়েছে, অর্থাৎ মানুষ অনেক বেশি হিংস্র হয়ে গেছে। কিন্তু এখানটায় আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি সবাই আহ, এই যে আন্দোলনটা যেটা হলো, সবাই দেখছিল যে এই জেনজিরা কিভাবে আন্দোলন করছে, সবার সবার নজর ছিল এই দিকে, সবার নজর ছিল। की सोच का हिस्सा माने जाते हैं। भारतीय जनता पार्टी की कार्यकर्ता हैं। এক সেকেন্ড, जताने वालों के हर फैसले की তোমরা হয়তো নিশ্চয়ই তোমরাও দেখেছো युवाओं की भीड़ को কিভাবে আন্দোলন করছিল। কেউ বিহারের যে আন্দোলনটা, কেউ গিয়ে বলছে স্যার টিয়ার গ্যাস का ব্যবস্থা नहीं है, স্যার गर्मी लग रहा है, पानी छोड़ दीजिए प्लीज, ঠিক আছে, এবং সেখানে ডান্স করছে, কেউ গিয়ে রিলস বানাচ্ছে। আবার এরা এতটাই রেসপন্সিবল, ইন্ডিয়ার জেনজির কথা বলছি আমি, তারা কিন্তু পুলিশকে মারার পর তাকে আবার পিৎজাও খাওয়াচ্ছে, ঠিক আছে, এবং যেদিন শেষ হলো আন্দোলন সেদিন কিন্তু রাস্তাঘাটও পরিষ্কার করেছে। কোনো সিঙ্গেল দোকান লুটপাট, যারা দিল্লির যন্তর মন্ত্রের আশেপাশে থাকো তারা জানো নিশ্চয়ই, দিল্লির যন্তর মন্ত্রের আশেপাশে অনেক দোকানঘাট, ভালো ভালো বড় বড় শোরুম, কর্নট প্লেস এগুলো রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু কোনো রকম লুটপাটের তো প্রশ্নই আসছে না। তো এখানে এইটা কিন্তু ইন্ডিয়ার যে জেনজি তারা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে এরা কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে জানে। হ্যাঁ, অবশ্যই তাদের ডিমান্ড যেটা ছিল সেই ডিমান্ডটা ন্যায্য ছিল এবং সরকার সেটা মেনেছে, ঠিক আছে, কিন্তু এরা পুরো পৃথিবীতে কিন্তু একটা নজির করে দিয়েছে যে না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে জানি। সেখানে গান্ধীজির যে রূপ, মানে গান্ধীজির মধ্যে দেখতে সেরকম ব্যক্তিকে আনা হয়েছে। সেখানে ব্যাটম্যান থেকে শুরু করে স্পাইডারম্যান এমন নেই ইউনিভার্সে যে আসেনি কেউ। তো আমরা সবাই এনজয়ও করেছি এবং আমরা এই আন্দোলনটাকে সাকসেসফুলও করেছি। এটা তোমাদের মানতেই হবে। তো প্রথমত এখানে প্রশ্ন হচ্ছে এই জেনজিরা কি পারবে ভারতে পার্লামেন্ট কোনোদিনও কোনো পরিস্থিতিতে দখল করতে নেপাল ও বাংলাদেশের মতো? তো সেক্ষেত্রে আমি বলবো একেবারেই এটা হতে পারে, কিন্তু এই জন্য অতটা ইজি হবে না যতটা নেপাল বা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে, নেপাল বা বাংলাদেশের ক্ষেত্রে যতটা হয়েছিল ততটা ইজি ওয়েতে কোনোদিনও সম্ভবই না ভারতের পার্লামেন্ট দখল করা। কারণ আমি বলবো এখানে বিরাট পরিমাণে পলিটিক্যাল যদি ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভবই না। কারণ আমাদের ভারতবর্ষে ২৮টা রাজ্য আছে, ৮টা ইউনিয়ন টেরিটরি আছে। তো ৮টা ইউনিয়ন টেরিটরি এটা তো পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে এবং ২৮টা রাজ্যের মধ্যে কোনো রাজ্যে এমন না যে এক ধরনের কোনো পলিটিক্যাল পার্টি থাকে। সেখানে কংগ্রেস থাকতে পারে, বিজেপি থাকতে পারে, বিভিন্ন লোকাল দল থাকতে পারে। তো দেখা যায় যে একসাথে যে মতামত গঠনটা, যার ফলে একটা ম্যাস মুভমেন্ট হতে পারে, একটা বড় আন্দোলন হতে পারে, সেইটা এখানে গঠন হয় না। তো ফার্স্ট পয়েন্ট এটা, ভারতের পার্লামেন্ট দখল করা সম্ভব না বিশাল বড় মুভমেন্ট না হলে। সেটা ১ নাম্বার পয়েন্ট হচ্ছে যে সবার মতামতের এখানে মানে মতামত কিন্তু এখানে মিলবে না। আজকে দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল, যত মানুষই গেছিল, অনেক মানুষ গেছিল, কিন্তু সেটা খুবই সামান্য। সরকার যদি চাইতো তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সেটাকে মানে সেখানে একটা অ্যাকশন নিতে পারত। কারণ আমাদের আর্ম ফোর্স যেটা আছে, আমি আমাদের আর্মির কথা বলছি বা বাকি যে রিজার্ভ ফোর্স গুলো রয়েছে সেগুলো অনেক বড় এবং অনেক ব্যাপক। ঠিক আছে? প্রথমত দেখো এতটা ইজি হবে না এইজন্যই বললাম, কারণ সবার মতামতটা গঠন হবে না। আজকে যখন দিল্লিতে আন্দোলন হচ্ছিল, পশ্চিমবঙ্গে কিন্তু সেই আন্দোলনের ছাপ সেভাবে দেখা যায়নি। বোঝা গেছে? সেই আন্দোলনের ছাপ দেখা যায়নি। আবার আমি যদি দেখি পাঞ্জাবে কিন্তু দেখা যাচ্ছে সেই আন্দোলনের ছাপটা বেশি দেখা গেছে। তো এগুলো কিছু পলিটিক্যাল কিছু এজেন্ডা রয়েছে, পলিটিক্যাল কিছু উদ্দেশ্য রয়েছে যার কারণে কিন্তু মতামত গঠন করাটা একটু চাপ। যেটা কিন্তু বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে খুব দ্রুত ঘটেছিল। এখানে সেটা একটু চাপ। ঠিক আছে? তাই এখানে আমি বলব এটা একটা মেইন রিজন। দ্বিতীয় কি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন রকম রয়েছে বিভিন্ন রাজ্যে। তো এটা একটা সমস্যাদায়ক, কারণ বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে, ঠিক আছে, এবং সেই হিসাবে তারা তারা মুভমেন্টে জয়েন করে। আজকে দেখা যাচ্ছে আপ জয়েন করছে, আপ পার্টি জয়েন করছে, কিন্তু দেখা যাচ্ছে টিএমসি পার্টি জয়েন করছে না, তাদের উদ্দেশ্য সাধন হচ্ছে না তাই জয়েন করছে না, বা কোনো আরো পার্টি কি করছে তারা জয়েন করছে না। তো সেক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যেহেতু উদ্দেশ্য বিভিন্ন রকম, তাই এখানে
এই মুভমেন্টটা অত বেশি স্ট্রং হতে পারবে না ভারতের ক্ষেত্রে। আর ৩ নাম্বার হচ্ছে কি বিশাল আর্ম ফোর্স। ঠিক আছে? আমাদের যে আর্ম ফোর্স বা রিজার্ভ ফোর্স রয়েছে তার আকৃতি এবং পাওয়ার অনেক বেশি। এত বড় দেশের যে আর্ম ফোর্স রয়েছে তারা ইজিলি যেকোনো মুভমেন্টকে হ্যান্ডেল করতে পারে যদি সেটা সরকার চায়। তো সেক্ষেত্রে সরি জেনজি খুব চাপ আছে ভারতের পার্লামেন্ট দখল করা। তো যারা বলছিল যে বাংলাদেশ নেপালের মতো গণ অভ্যুত্থান হবে এবং তার সাথে সাথে এখানে আমরাও ভারতের পার্লামেন্ট দখল করব, এটা কিন্তু এক্সট্রিম কন্ডিশন না গেলে কোনোদিনও সম্ভব না। ঠিক আছে? কোনোদিনও সম্ভব না। তুমি ধরেই নাও এক্সট্রিম কন্ডিশন মানে আমি ভীষণ এক্সট্রিম কন্ডিশন বলছি। তুমি ধরেই নাও নরমালি পসিবলই না। ঠিক আছে? কারণ বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান হলো তখন শুধু বাংলাদেশের ছাত্ররা ছিল না সেখানে। সেখানে আরো পলিটিক্যাল পার্টি সেটায় জয়েন করেছিল। নেপালের ক্ষেত্রেও যখন গণঅভ্যুত্থান হলো তখন শুধু জেনজি ছিল না, তার মধ্যে পলিটিক্যাল পার্টিরও কিছু উদ্দেশ্য ছিল। তো পলিটিক্যাল পার্টিরা কি করে বিষয়টাকে আরো বেশি পাওয়ারফুল করে তোলে। তো সেই ছাত্রদের আড়ালে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সেই জিনিসটা তৈরিই হবে না। যার ফলে ধরতে পারো ওয়ান টাইপ অফ আ একটা ইম্পসিবল ব্যাপার বলতে পারো ভারতের পার্লামেন্ট দখল করা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি ফ্যাক্ট আলোচনা করছি। এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে অভিনেত্রী তিনি বলছেন, শুধু অভিনেত্রী নয়, একজন সাংসদ, একজন পার্লামেন্টের এমপি তার একটা যখন তিনি কথা বলবেন নিশ্চয়ই তিনি সেইভাবেই বলবেন। কিন্তু যদিও তিনি এই উল্টোপাল্টা কথা বলার জন্যই বেশি ফেমাস, ভালো কথা বলার চেয়ে। এর আগেও পাঞ্জাবে কৃষক আন্দোলন নিয়েও অনেক কিছু বলেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত এরা গাটার থেকে আসেনি বা এরা নর্দমা থেকে আসেনি। ঠিক আছে? এরা এসছে এই যে প্রজন্মটা যাদের বয়স ১৪ থেকে ২৯ বা যারা 1997 থেকে জন্মগ্রহণ করেছে থেকে ২০১২ পর্যন্ত এরা এসছে এর আগের প্রজন্ম থেকে। এর আগের প্রজন্ম কোনটা? বলতে পারবে? এর আগের প্রজন্ম কোনটা? এর আগের প্রজন্ম সেটা হচ্ছে মিলেনিয়ালস। ঠিক আছে? এর আগের প্রজন্ম যেটা সেটা হচ্ছে মিলেনিয়ালস কে আমরা বুঝি। তাই না? যাদের জন্ম ১৯৮১ থেকে ১৯৯৬। মিলেনিয়ালস হচ্ছে ১৯৯৬ থেকে ১৯৮১ থেকে ১৯৯৬। তাই না? তাহলে এরা এই যে জেনজি যারা এরা হচ্ছে ওই কঙ্গনা রানাওয়াত বা উনাদের মতো কোনো ব্যক্তিরই ছেলে মেয়ে এরা। তাই না? বা উনার থেকে কিছু সিনিয়র কঙ্গনা রানাওয়াত বা যারা এখন বর্তমানে পলিটিক্যাল লিডাররা রয়েছে, তাদেরই সন্তান হচ্ছে এরা। তাই এরা নর্দমা থেকে আসেনি। এরা আজকে কিছু পরিস্থিতির শিকার। এরা হয়তো বিভিন্ন রকম বিহেভিয়ার করছে, কিন্তু এই বিহেভিয়ারের জন্য দায়ী হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। ঠিক আছে? এদের কাছে কাজ নেই, এরা বেকার। হয়তো কিছু পলিটিক্যাল লোকের বা ব্যক্তির ছেলেরা কেউ লন্ডনে পড়ছে, কেউ অক্সফোর্ডে পড়ছে, ঠিক আছে? অক্সফোর্ড বা হার্ভার্ডে গিয়ে পড়ছে। এদের জায়গা এটাই এদের মাতৃভূমি। ঠিক আছে? আর এরা কি কাজ করতে পারে বা না পারে সেটা তো বাংলাদেশও দেখেছে, নেপালও দেখেছে এবং ভারতও দেখেছে। কি করতে পারে, কি না পারে। এরা শুধু ফোন টিপতে পারে না। এর সাথে, সাথে আরো অনেক কিছুই করতে পারে যেটা অলরেডি প্রুভড, যেটা অলরেডি প্রমাণিত। ঠিক আছে? তো যাই হোক, এটা আমার তরফ থেকে মেসেজ ছিল। তোমাদের তরফ থেকে যারা জেন জি রয়েছো জানিও যে আমি ঠিক বললাম কি বললাম না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমরা শুরু করলাম। এইরকমই কিছু পলিটিক্যাল ইস্যু, কিছু নিউজ, কিছু গ্লোবাল ইস্যু আমরা ডিসকাস করব এই চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ। ভালো থেকো তোমরা সবাই।